গল্প হলেও সত্যি, এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনে যদি তোমার ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এরকম গল্প পাঠাতে চাইলে bengalibooth123@gmail.com শেয়ার করো তোমার লেখা সেরা ইউনিক গল্পটি। চাইলে আমাদের ফেসবুক পেজও জয়েন করতে পারো, ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকলো। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আজকের গল্পের নাম জিনের ছায়া এবং গল্পটি লিখেছে সুনন্দা রায়। এই ঘটনাটির সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত। কতটা সত্যি কতটা কল্পনা আজও আমার অজানা। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে পিউদির ফ্ল্যাট। পিউদি হলো আমার দিদি, বন্ধু সব। আসলে আমরা একে অপরের কাছে নিজেদের সমস্ত সুখ দুঃখের কথা শেয়ার করি। সেদিন বিকেলে হঠাৎ ফোন পিউদির। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, এখনই তৈরি হয়ে নে, এক জায়গায় যেতে হবে। আমি এপাশ থেকে কি কেন কোথায় কিছু জিজ্ঞেস করবার আগেই বলল, রাস্তায় যেতে যেতে সব ঘটনা খুলে বলবো, এখন সময় নেই হাতে। তাই আমিও তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। পিউদি রাস্তায় অপেক্ষা করছিল। হাত ধরে টানতে টানতে গাড়িতে বসালো। গাড়িতে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ঘটনাটা একটু বলবে? কিছুই তো বুঝতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? দেখলাম মুখ চোখ থমথমে পিউদি। বলল, ব্যাপারটা আমিও ঠিক জানি না রে, তবে সাধারণ ব্যাপার না এটা। কিছু তো একটা অলৌকিক ক্রিয়াকলাপ আছেই, আর সেই জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। তুই সঙ্গে থাকলে আমিও একটু সাহস পাই মনে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। আমাদের গাড়ি এসে দাঁড়ালো শহরের কোলাহল থেকে বেশ দূরে একটা ফ্ল্যাটের সামনে। বেশ নির্জন শান্তিপূর্ণ জায়গা। চারিদিকে বড় বড় কিছু গাছও আছে। নির্জন শান্তিপূর্ণ জায়গার প্রতি আমার শুরুতেই দুর্বলতা। ইউদিকে বললাম, এ তো আমার জন্য আদর্শ জায়গা গো। দারুণ গল্প লিখতে পারবো এরকম পরিবেশ থাকলে। ইউদি নির্বিকার। অন্য সময় হলে তো কত কি বলতো, শুধু বলল, উপরে চল, তারপর বুঝবি কতটা শান্তির জায়গা, যেখানে এমনি গল্প না লিখতে পারলেও ভুতুরে গল্প নিশ্চয়ই লিখতে পারবি। পিউদির কথা বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যে আর কথা না বাড়িয়ে পিউদির সঙ্গে লিফটের দিকে এগিয়ে গেলাম। 4 তলার একটি ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই এক ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। পিউদিকে উদ্দেশ্য করে বললেন, কি অবস্থা হয়েছে দেখ তোর বোনের, এভাবে আর কতদিন চলবে? আমি তো বিন্দু বিসর্গ বুঝতে পারছি না ওদের কথা। অতঃপর পিউদি পরিচয় করিয়ে দিল। এই ভদ্রমহিলা আসলে পিউদির মাসি। এই মাস 6 হলো ওনারাই ফ্ল্যাটটা নিয়েছেন, শহরের কোলাহল থেকে দূরে থাকতে। কিন্তু কে জানতো এই জিনিস অপেক্ষা করছিল ওনাদের জন্য। পিউদির মেসমশাই খুবই নিরীহ স্বভাবের মানুষ। ভেবেছিলেন রিটায়ার লাইফে একটু শান্ত পরিবেশে থাকবেন, কিন্তু এই শান্ত পরিবেশ যেন ওনাদের জন্য এত অশান্তির কারণ হয়ে উঠবে তা ওনারা বুঝতে পারেননি। এবার শুরু থেকে ঘটনাটি বলল পিউদির মাসি। এই ফ্ল্যাটে যখন ওনারা এসেছিলেন তখন সব কিছুই খুব স্বাভাবিক ছিল, কোনো রকম অস্বাভাবিক ব্যাপার ছিল না। যত ভীতিজনক ঘটনার সূত্রপাত হয়েছে ওনাদের একমাত্র মেয়ে রিমিতার এই ঘরে আসার পর। আসলে রিমিতা পড়াশোনা করে ব্যাঙ্গালোরে। ছুটিতে মা বাবার সঙ্গে সময় কাটাতে এসেছে। ছুটি শেষ হলে আবার ফিরে যাবে নিজের হোস্টেলে।
সেই রকমই কথা ছিল। কিন্তু এখানে আসার পর থেকে ওর সঙ্গে যা যা হয়েছে তা বিশ্বাস করতে ওরও একটু অসুবিধা হচ্ছিল। আর সব থেকে আশ্চর্যের ব্যাপারটা হলো, রিমিতা নাকি যতবারই ব্যাঙ্গালোরে ফিরে যাবে বলে ঠিক করে, ততবারই কোনো না কোনোভাবে ওর যাওয়াটাই বন্ধ হয়ে যায়। আমি আর পিউদি নিষ্পলক চোখে মাসির দিকে তাকিয়ে আছি আর শুনছি। এই ঘটনার প্রথম সূত্রপাত রিমিতার আসবার পরের দিন থেকেই। রাত্রিবেলা রিমিতা নিজের ঘরে শুয়ে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎই ও নিজের পায়ে কারোর হাতের স্পর্শ অনুভব করে। রিমিতা মনে করে ওর মা এসেছে হয়তো, কিন্তু ওর এই ভুল তখনই ভেঙে গেল যখন ও অনুভব করলো ওই হাতের স্পর্শ ওর সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে ও চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে পাশের ঘর থেকে ওর বাবা মা দৌড়ে আসে। এসে দেখে রিমিতা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, কোনো কথাই বলতে পারছে না। পরের দিন আবার রাত্রিতে রিমিতা অনুভব করে ওকে কেউ বিছানায় চেপে রেখে দিয়েছে। ও কিছুতেই কোনো রকম মুভমেন্ট করতে পারছে না। ভয়ে ওর গলা দিয়ে আওয়াজ বের হয় না, দরদর করে ঘামতে থাকে ও। এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে ওর সঙ্গে, ও নিজেও বুঝতে পারছে না। এর পরের ঘটনা তো আরও সাংঘাতিক। ভয়ে রিমিতা সেদিন ওর মাকে জড়িয়ে শুয়েছিল। নতুন জায়গায় ওর মনের ভুল ছিল আগের 2 রাতের ঘটনা। মাকে জড়িয়েও তাই পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। আগের 2 রাত ভালো করে ঘুমাতে পারেনি ভয়ে। কিন্তু হঠাৎই রিমিতা অনুভব করে কেউ ওকে খাট থেকে নিচে ফেলে জোর করে ওর পুরো শরীর স্পর্শ করছে। রিমিতা তাকিয়ে দেখে খাটের উপরে ওর মা শুয়ে আছে, আরও নিচে। অথচ ও তো মায়ের সঙ্গে শুয়েছিল একসাথে। প্রচণ্ড ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আর ওর মা উঠে দেখে রিমিতা মেঝেতে পড়ে আছে। এইভাবে রোজ চলতে থাকে রিমিতার উপর প্রতি রাতে কোনো না কোনো ঘটনা। অত সুন্দর প্রাণবন্ত একটা মেয়ে একদম চুপ হয়ে গিয়েছিল, চোখের তলায় কালি, নিষ্প্রাণ যেন। ওর মা বাবা ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু সব মিলিয়ে কিছু ফল হয়নি। দিনের পর দিন রিমিতা ক্রমশ ডিপ্রেশনে চলে যাচ্ছিল। আর মেয়ের শরীরে এই অবস্থা দেখে ওর মা বাবা আর মেয়েকে একা ব্যাঙ্গালোরে পাঠাতে পারছিল না। অনেক ডাক্তার দেখিয়েছেন ওনারা, কিন্তু কেউই আসল ঘটনা ধরতে পারছিল না। এইভাবে প্রতিদিন নিজের উপর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল রিমিতা নাকি সুইসাইড করবারও চেষ্টা করেছিল। আর সেই জন্যই ওরা পিউদিকে কাল ডেকে পাঠিয়েছে। আমি আর পিউদি সমস্ত ঘটনা শুনে হতবাক। এই ধরনের ঘটনা যে ঘটতে পারে তা আমাদের কল্পনারও বাইরে। যাই হোক, আমরা রিমিতার ঘরে গিয়ে দেখি খাটের এক কোণেও জড়সড় হয়ে বসে আছে। দেখেই মনে হচ্ছে ও প্রচণ্ডভাবে ভয় পেয়েছে। আমি আর পিউদি ওর কাছে যেতেই পিউদিকে জড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। খুব কষ্ট হচ্ছিল ওকে দেখে, খুব অসহায় মনে হচ্ছিল। কি অবস্থা হয়েছে মেয়েটার! এইভাবে চলতে থাকলে তো একদিন শেষ হয়ে যাবে। পিউদি আমাকে বলল, ঘরে ফোন করে বলে দে আজ আমরা না হয় এখানেই থেকে যাব। মেয়েটাকে এভাবে ছেড়ে যাওয়া ঠিক মনে হচ্ছে না। বলে দিলাম যে যার বাড়িতে। সত্যি কথা বলতে কি, আমারও ইচ্ছা করছিল কি হয় রোজ রাতে রিমিতার সঙ্গে সেটা প্রত্যক্ষ করার। কতটা সত্যি ব্যাপারটা সেটা তো জানতেই হবে আমাদের। আমরা দুজন ওখানে থাকাতে রিমিতা আর ওর মা বাবার একটু সাহস পেয়েছিল। সবাই ডিনার করলাম একসাথে। পিউদি আর আমি বিভিন্ন রকমের কথা বলে রিমিতার মনটা ওই ঘটনা থেকে সরিয়ে রাখতে চাইছিলাম। রিমিতাও অনেকদিন পর হাসি খুশি লাগছিল একটু। মনে মনে আমরা দুজন নিশ্চিন্ত হচ্ছিলাম, যাক এতদিনে মেয়েটা এই ঘটনা থেকে সরে আসতে অন্তত চেষ্টা করছে। কিন্তু সত্যি কি তাই? আমাদের এই ধারণা যে এতটা ভুল ছিল তা কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনে বুঝতে পারলাম। সেই রাতে আমি, পিউদি আর রিমিতা অনেক রাত অবধি গল্প করলাম।
তারপর আমি পাশের ঘরে শুতে গেলাম। পিউদি অবশ্য রিমিতার সাথেই শুলো। ঠিক মাঝরাত্রিতে কিসের একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। রিমিতার ঘরে এসে দেখি পিউদির পাশে রিমিতা নেই। তাড়াতাড়ি পিউদিকে ডাকলাম, আর তারপর আমরা যা দেখলাম তা বাস্তব নাকি আমাদের চোখের ভুল তা কিছুই বুঝতে পারছিলাম না। দেখি রিমিতা দেওয়ালের সঙ্গে এমনভাবে চেপে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কেউ ওকে চেপে ধরে রেখে দিয়েছে। এক বিন্দু নড়াচড়া করার ক্ষমতাও নেই ওর। ওর মুখটা একটু উপরে করে ধরলে যেরকম অবস্থানে থাকে সেভাবে আছে, আর ভীষণ ভয়ে রিমিতার পুরো শরীর যেন কাঁপছে। ওর মুখ অস্বাভাবিক রকমের ভীতিজনক। আমি আর পিউদি ওর কাছে গিয়ে ওকে ওখান থেকে সরিয়ে আনতে গেলাম, কিন্তু অবিশ্বাস্যভাবেই আমরা দুজনে ওকে এক চুলো নাড়াতে পারলাম না। ওর শরীরটা পাথরের মতো স্থির হয়ে আছে। এদিকে আমাদের চিৎকার চেঁচামেচিতে মাসি আর মেসোমশাই এসে গেছেন। ওরা রিমিতার এই অবস্থা দেখে ভয়ে স্থির হয়ে আছে। আমি আর পিউদি ক্রমাগত রিমিতাকে সরিয়ে আনার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। ওই পরিস্থিতিতে ঠিক কী যে করা উচিত আমরা বুঝতে পারছিলাম না কেউ। এবার আমি অনুভব করতে পারছিলাম যে এই পরিবার গত 6 মাস ধরে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে রিমিতা এভাবে ঘন্টা দুয়েক থাকার পর অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন হালকা ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমরা 4 জন রিমিতাকে ধরে বিছানায় শুয়ে দিলাম। পরের দিন সকালে চা খেতে খেতে আমি আর পিউদি শুধু এটাই ভাবছিলাম, কী করে রিমিতাকে তার এই অসহনীয় জীবন থেকে মুক্তি করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব। মাসির বাড়ির কাজের মেয়েটি হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালো, যেন কিছু বলতে চাইছে। পিউদি আর আমি দুজনে জিজ্ঞেস করলাম, কিছু বলবে? মেয়েটি ঘাড় নেড়ে হ্যাঁ বলল। বললাম, বলো কি বলবে? মেয়েটি বলল, এই বাড়িতে যা কিছু ঘটছে তাও জানে। ভাবলাম জানতেই পারে, সারাদিন থাকে, এত বড় ঘটনা না জানাটাই অস্বাভাবিক। মেয়েটি বলল, দিদিমণি, এই বাড়িতে যা ঘটছে আমি তার ব্যাপারে জানি গো। তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের এক জায়গায় নিয়ে যাব। তোমরা সেখানে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে গো। চলো চলো, আর দেরি করো না। আমি আর পিউদি একে অপরের মুখ চাওয়াচাই করছি। তারপর দুজনে বললাম, চলো, কোথায় নিয়ে যাবে? আমরা যেতে রাজি আছি। আসলে রিমিতাকে এই কষ্ট দেখে যে কোনোভাবেই আমরা বের করব। কাজের মেয়েটি আমাদের হেঁটেই যেতে বলল ওর সঙ্গে। এমনিতেই নির্জন জায়গা, কোনো কোলাহল নেই, গাড়ির আওয়াজও নেই। আমরা 3 জন হাঁটতে শুরু করলাম। মাসির ফ্ল্যাট থেকে বেশ অনেকটা দূর জায়গাটা। দেখলাম একটা দরগার ভিতর ঢুকছে। আমরাও ঢুকলাম দুজনে। ভেতরে ভীষণ শান্ত পরিবেশ। এই দরগা বা মাজার সম্পর্কে শুনেছিলাম আগে, কিন্তু কখনো যাওয়া হয়নি। এই প্রথম ঢুকলাম। ভেতরে সাদা কাপড় পরিহিত পীর সাহেব বসে আছেন। আমরা যেতে ইশারায় বসতে বললেন। আমি আর পিউদি এক পাশে বসলাম। জানতে চাইলেন কেন এসেছি। সবিস্তারে সমস্ত ঘটনাটা জানালাম। দেখলাম আমাদের সব কথা শুনে রীতিমতো চিন্তিত উনি। বললেন, যত তাড়াতাড়ি পারিস তোর বোনকে নিয়ে চলে যাও এই বাড়ি ছেড়ে, না হলে খুব বিপদে পড়বি সবাই। খুব সহজে তোরা যেতে পারবি না বোনকে নিয়ে, তাও চেষ্টা করে দেখ, যদি আল্লাহ চান তবে পেরে যেতেও পারিস। সত্যি বলতে কি, এইসব শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কিছু যে জিজ্ঞেস করব সেটাও পারছিলাম না ওনাকে দেখে। অসম্ভব ব্যক্তিত্ব ওনার, একটা এক্সট্রা কথাও জিজ্ঞেস করবার সাহস হচ্ছিল না আমাদের। আমরা দূর থেকে প্রণাম করে উঠতে যাব, হঠাৎ আমাদের অবাক করে দিয়ে উনি গুরুগম্ভীর কণ্ঠে বললেন, জিনের ছায়া পড়েছে তোর বোনের উপর, সহজে মুক্ত হতে পারবে না, এত সহজে ছাড়বে না ও তোর বোনকে। ওই বাড়িতে জিন আছে, ওই খালি জায়গায় কবরস্থান ছিল আগে।
কি বলছেন এই পীর সাহেব? আমি আর পিউদি তখন ভয়ে ঠান্ডা হয়ে গেছে। জিন সম্পর্কে অনেক গল্প পড়েছি আগে, কিন্তু তাই বলে এই যুগে? এসব শোনার পর আমাদের আর বাড়িতে আসবার ক্ষমতা ছিল না তখন। কোনো রকমে বাড়িতে পৌঁছে মাসিকে বললাম আমরা দুজন। এখনই চলো এখান থেকে, যেভাবে আছো সেইভাবেই চলো। রিমিতাকে ওর ঘর থেকে এক প্রকার টানতে টানতে বের করে আনলাম। নিচে নেমে সবাই গাড়িতে বসলাম তাড়াতাড়ি। পিউদি গাড়িতে স্টার্ট দিতে যেন আমাদের ধরে প্রাণ এলো। ভাবলাম এ যাত্রা হয়তো রিমিতাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু সত্যি কি তাই? 10 মিনিট পরই দেখি গাড়ি আর চলছে না। কি ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না। আমি আর পিউদি সামনে বসেছিলাম। আমি নিচু স্বরে পিউদিকে বললাম, মনে হচ্ছে পীর সাহেব ঠিকই বলেছিলেন, এত সহজে আমরা বেরোতে পারবো না। পিউদি আর আমি অন্য কিছু ভাবছি তখন। দরকার হলে সারা রাত এই গাড়িতেই কাটিয়ে দেব, কিন্তু ওই ভুতুরে বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে কিছুতেই আর ফিরবো না। তারপর হঠাৎই আমাদের চোখ গেল রিমিতার ফ্ল্যাটের ছাদের দিকে। দেখলাম কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, আর তখনই আমাদের কানের কাছে কেউ যেন এসে বলে গেল, কিরে, তোরা কি ভেবেছিলিস এত সহজে তোদের মুক্তি? এত সোজা না রে। ভয়ে যেন আমাদের গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কি করব ভাবছি দুজনে। হঠাৎই মাথায় এলো একটা ফোন করলে কেমন হয়। ভাবা মাত্র আমি ফোন করলাম অনিরুদ্ধদা, মানে পিউদের হাজবেন্ডকে। ফোন করে লোকেশন জানিয়ে বললাম এখনই চলে এসো, আমরা গাড়িতেই আছি। 20 মিনিটের মধ্যে অনিরুদ্ধদা হাজির হয়ে যায় গাড়ি নিয়ে। কোনো কথা না বলে রিমিতাকে উঠিয়ে আমরা উঠলাম তাড়াতাড়ি। পিউদির বাড়ির সামনে যখন গাড়ি এসে দাঁড়ালো, আমার মনে হচ্ছিল যেন আমি এতক্ষণ অন্য কোনো জগতে ছিলাম। সবাইকে নিয়ে পিউদির ফ্ল্যাটে গেলাম। কিছুক্ষণ পর আমিও বাড়ি এলাম। সে রাতে রিমিতার কোনো রকম অঘটন আর ঘটেনি। পরের দিনের ভোরের আলো রিমিতার জীবনে নতুন আলোর সন্ধান এনে দিয়েছিল। অন্তত ওর মুখের হাসি দেখে আমাদের তাই মনে হয়েছিল। এতক্ষণ গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আমাদের সহযোগিতা করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।